আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে রয়েছে আমি সারাথ সেতু। দর্শক, এখন রয়েছে প্রস্তাবিত বাজেট ও ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আমাদের সাথে যোগ দিবেন ভার্চুয়ালি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় যেতে চাই, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আশরাফ ভাই, এক ধরনের আকারের ব্যাপারটা আমরা সবাই জেনে গেছি, সরকারের লক্ষ্য, আদায়, টার্গেট, এই বাস্তবতাগুলো আমরা বুঝি। কিন্তু আমি একদম আলোচনাটা শুরু করতে চাই এইখান থেকে, যে অর্থনীতি এক ধরনের যে সংকুচিত অবস্থায় কর্মসংস্থান নিয়ে এক ধরনের উদ্বিগ্ন রয়েছে, সেটা ব্যবসায়ীদের মহলেও রয়েছে, এবং জনসাধারণের এইটায় সম্পৃক্ততা বেশি, তারা এই কর্মসংস্থানের ব্যাপারে বেশি আগ্রহী। এইখানে আপনি একজন দীর্ঘদিন ধরে বাজেট দেখছেন, বাজেটের প্রক্রিয়ার সাথে রয়েছেন, নতুন বাজেটে কর্মসংস্থানের জন্য আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? কর্মসংস্থান দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথম যে জিনিসটা আমি বলতে চাই যে দেখুন, গত বছরের বাজেট এবং রাজস্ব নীতি এবং মনিটারি পলিসি দুটোই কিন্তু ছিল সংকোচনমূলক। বাজেটের আকার তার আগের বছরের তুলনায় ছোট হয়েছে, মনিটারি পলিসি আরো টাইটেন্ড হয়েছে। এই দুটোর ডাইরেক্ট ইম্প্যাক্ট ছিল আপনার কর্মসংস্থান, ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়া। ইনভেস্টমেন্ট কমে গেলে যেটা হয় যে, বিনিয়োগ কমে গেলে যেটা হয় যে সেটা হচ্ছে কর্মসংস্থান কমে যায়, এবং সেটা এক্স্যাক্টলি তাই হয়েছে। আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে আমরা এটার ফলে একটা ট্রেন্ডের ভিতরে ঢুকে গেছি, যেটাতে আমরা ডাউনওয়ার্ড একটা ট্রেন্ডে আছি। যে আপনি যদি দেখেন যে আমাদের আসলে ইকোনমিক গ্রোথ রেট কমতে কমতে আসলে 3%, কোয়ার্টারলিটা 3% লেভেলে নেমে এসেছিল, এবং ওয়ার্ল্ড ব্যাংকও আসলে এই বছর প্রজেক্ট করছে যে 4% লেভেলে থাকবে, যেটা বোধহয় আমার দেখা সর্বনিম্ন। এই বাজেটে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিগন্যাল যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সংকোচনমূলক অর্থনীতির যে ধারাটা, আমরা তার থেকে বেরিয়ে আসছি। এবং যেটা হয় যে আপনার রাজনৈতিক সরকারের যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ, যেটা সেটা হচ্ছে জনগণের জনবান্ধব একটা ইকোনমিক সিনারিও তৈরি করা। সেটার জন্যই তারা আসলে রাইট স্টেপসটা, ডিরেকশনটাতে নিয়েছেন। সেই কারণে আমরা দেখছি যে একটা এক্সপানশনারি বাজেট। আমরা দেখছি যে সরকারি যে বিনিয়োগ যেটা, সেটা বড় ধরনের বাড়তির দিকে চলছে। সো এই সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে এই বাজেটটা ডিরেকশনালি ইজ অ্যাবসলিউটলি রাইট থিং টু ডু। ওকে, আপনি বলছিলেন যে ডিরেকশন দিকে বাজেট ঠিক জায়গায় রয়েছে। অর্থনীতিরই অর্থমন্ত্রী এক ধরনের পুনরুত্থানের কথা বলেছেন, ট্রিপল আর থিওরির কথা বলেছেন। তিনি রিকভারি করতে চান, অর্থনীতিকে রিসেট করতে চান। খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমি বলছি যে এই যে তার এই রিসেট করার জন্য আপনি বলছিলেন যে বাজেটটা একটু উদার করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। আপনি ব্যবসায়ী হিসেবে কি দেখছেন? এনবিআরকে অনেক ধরনের কর ছাড় আমরা দেখতে পেয়েছি, মানে অনেক খাতওয়ারি যদি আমি বলি তাহলে কর ছাড়ের অনেক বেশি রয়েছে। আবার সরকারকে তো তার যে পরিচালন ব্যয় 5,21,000 কোটি টাকার, সেইটাও জোগাড় করতে হবে। সেইখানে আপনি কি মনে করেন যে এনবিআর এর সংস্কারটা যেহেতু দৃশ্যমান এখনো হয়নি, এই বাজেটেরই সুবিধা দিয়ে কি এনবিআর এর আয় বাড়ানো সম্ভব হবে? আমাকে যদি জিজ্ঞেস করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এনবিআর এর এই ইমপ্লিমেন্টেশনটা। কারণ সরকারের স্ট্র্যাটেজিটা রাইট, যে আপনি করের হার না বাড়িয়ে আপনাকে করের জাল বাড়াতে হবে। তার মানে যারা এখন আসলে ট্যাক্স দিচ্ছেন না, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে, ট্যাক্স বেজের ভিতরে নিয়ে আসতে হবে। সেটা করতে গেলে তো আসলে যার এনবিআর এর যে সক্ষমতা, সেটা অনেকখানি বাড়াতে হবে। এটা চ্যালেঞ্জিং, কারণ আমরা দেখেছি যে এনবিআর অন এন এভারেজে গিয়ে 10 থেকে 15% কিংবা 20% পর্যন্ত আমরা দেখেছি যে ট্যাক্স গ্রোথ করতে পারে এক একটা বছরে। সেইখানে আসলে 30% ট্যাক্স গ্রোথ করার জন্য তাদের যে প্রস্তুতিটা দরকার, তাদের যেই ধরনের আমূল সংস্কার প্রয়োজন, সেটা কতখানি সম্ভব হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ব্যাপারটা খালি আইন চেঞ্জ করা কিংবা রুলস চেঞ্জ করার তো না, প্র্যাকটিক্যালি এটা মাঠে মাঠে কাজ করে দেখাতে হবে। সো সেই কাজটাই করার জন্য এনবিআর কতখানি প্রস্তুত, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, এবার একটু ব্যাংকিং খাতে আসতে চাই। সরকারের ঘাটতি রয়েছে, 3.5% মতো ঘাটতির মধ্যে সে রেখেছে পুরো বাজেট ঘাটতিকে। কিন্তু তার সরকারি ব্যাংকের থেকে বড়োইং করতে হবে তাকে, এই বাস্তবতা রয়েছে, সঞ্চয়পত্র সব কিছু মিলায়। আবার বিনিয়োগ যদি হতে হয় তাহলে ব্যাংকে টাকার এক ধরনের তারল্যর, এক ধরনের স্থিতি থাকতে হবে। এই দুইটা জায়গায় কিরকম কন্ট্রাডিক্ট দেখতে পাচ্ছেন, বা আদৌ কন্ট্রাডিক্ট মুক্ত কিনা? এটা একটা বড় ধরনের কন্ট্রাডিকশনের এরিয়া। কারণটা হচ্ছে, দেখুন, সরকারের এই মুহূর্তে ব্যাংক থেকে বড়োইং এবার 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সরকার যদি আরো 1,25,000 কোটি টাকা যদি আরো ঋণ নেন ব্যাংকিং সিস্টেম থেকে, তাহলে সেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে, টু এন এক্সটেন্ট, যে সেটার জন্য আসলে বেসরকারি খাতে ঋণ সরবরাহ সংকুচিত হয়ে আসতে পারে। যেটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে যে রাফলি 50 থেকে 60 হাজার কোটি টাকা সরকার কিন্তু আসলে
এবছর সুদ হিসাবে ফেরত দিবেন, যেটা এই ব্যাংকিং সিস্টেমে আবার ফেরত চলে আসবে। সো নেট বরোয়িংটা অ্যাবাউট 70 থেকে 75 হাজার কোটি টাকার লেভেলে থাকবে, নেট ইনক্রিজ সরকারি বরোয়িং। সেটাও কিন্তু আসলে গিভেন দ্য কারেন্ট কনটেক্সট একটা বড় চ্যালেঞ্জ। কারণ দেখুন, দিনের শেষে সবচেয়ে বড় সমস্যাটা বাংলাদেশে যেটা হয়, যে সরকার কিন্তু যখন রাজস্ব ব্যয়, যখন বাজেট অ্যাপ্রুভ করে ফেলেন, এই ব্যয়টা কিন্তু কমিটেড হয়ে যায়। কিন্তু আয়ের ব্যাপারটা কিন্তু আনসার্টেন থাকে, কারণ আয়টা যদি বছরের শেষ নাগাদ আপনার ট্যাক্সটা কালেক্টেড হয়, তখন আপনি করতে পারবেন। ফলে যেটা হয় যে বছরের শেষে দেখা যায় যে সরকারের যে ঋণের যেই টার্গেটটা থাকে, এটা প্রায় কখনোই এক্সাক্ট ইয়ে করা যায় না। হয় সরকারকে বেশি করতে হয়, কিংবা সরকার যদি খরচ কমাতে পারে তাহলে এটাকে ছোট করে আনা সম্ভব। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় আসলে ভেরিয়েবল চ্যালেঞ্জ। জি, ব্যাংক খাত নিয়ে আমার আরো দুইটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে এক ধরনের অবস্থান আমরা দেখতে পারলাম। কেন্দ্রীয় ব্যাংকে 30 জুন বেশ কিছু রদবদল হবে, স্বাভাবিক রদবদল, অন্য কোনো রদবদল না, প্রমোশন হবে না, অনেকের অনেক অনেক বড় পদে আসবেন। কিন্তু আমি একটু বোঝার চেষ্টা করছি যে এই যে ব্যাংক খাতে ইসলামী ব্যাংকের যে ঘটনা, এরপরে সম্মিলিত ইসলামী ব্যাংকে 5টা ব্যাংকের এক ধরনের ঝামেলা রয়েছে, আরও 4-5টা ব্যাংকের নাম আমরা দুজনই বলতে পারবো যেগুলোর আর্থিক অবস্থা খুব একটা ভালো না, মানে গ্রাহকরা ঠিকমতো টাকা পয়সা পাচ্ছেন না। এইরকম একটা সিচুয়েশনে ব্যাংকিং খাতকে রিকভার করার মতো কোনো উদ্যোগ বাজেটে দেখতে পেলেন কিনা? বাজেটে এটা স্পেসিফিক্যালি খুব বেশি কিছু চোখে পড়েনি, কিন্তু যদি আপনি দেখেন যে ব্যাংকিং খাত নিয়ে আমার ভিউটা হচ্ছে যে যেই ব্যাংকের আসলে যথেষ্ট ক্যাপিটাল নেই, সেই ব্যাংকগুলোকে কিন্তু আসলে ক্রমাগত ছোট করে নিয়ে আসতে হবে। কারণ এটা না হলে যেটা হচ্ছে, ধরা যাক যে অ্যাবাউট সে 50% অফ দ্য, মানে যে ব্যাংকগুলো আসলে টেকনিক্যালি ব্যাংকরাপ্ট, যথেষ্ট ক্যাপিটাল নেই, তারা কিন্তু মোটামুটি 45-50% অফ দ্য লায়াবিলিটিস নিয়ে বসে আছে। সো এই লায়াবিলিটি মানে ডিপোজিটস, সো এই ডিপোজিটস গুলো যদি এই ব্যাংকে আটকা পড়ে থাকে, তাহলে কিন্তু সেটা আসলে আমাদের অর্থনীতির জন্য খুব একটা কাজে লাগছে না। কারণ যে ব্যাংকগুলোতে এই ডিপোজিটটা আটকে আছে, তারা কিন্তু নতুন করে লোন দিতে পারছেন না, নতুন করে ঋণ সরবরাহ করতে পারছেন না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের আসলে বেসরকারি খাতে আম, যে আমরা যে 6%-7% গ্রোথ বলছি, এটার প্রাইমারি কারণ কিন্তু এটা। কিন্তু যদি আপনি ভালো ব্যাংকগুলোতে দেখেন, ওখানে কিন্তু অ্যাসেটের গ্রোথ রেট 15-20% লেভেলে পৌঁছে গেছে। সো নর্মাল কোর্স অফ অ্যাকশন হচ্ছে এই যে ছোট ব্যাংকগুলো যাদের যথেষ্ট ক্যাপিটাল নেই, তাদেরকে আসলে ক্রমাগত ছোট করে নিয়ে আসতে হবে, এবং ভালো ব্যাংকরা যাদের যথেষ্ট ক্যাপিটাল আছে, যাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তাদেরকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। জি, এই আপনি যে প্রশ্নটি, আপনি যে বিষয়টি বললেন, সেই বিষয় নিয়ে আমরা গভর্নরকে প্রশ্ন করার সুযোগ হয়েছিল, এবং গভর্নরও এক ধরনের ডিলেমার মধ্যে রয়েছেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে সাধারণ করদাতার টাকা এখন এইখানে আমরা ভর্তুকি হিসেবে আবারও ঋণ সহায়তার নামে হোক বা ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য হোক, প্রতি মাসে আমরা 2,500 কোটি টাকা কোনো না কোনো ব্যাংকে দেওয়া হচ্ছে। এইটাকে আপনি নীতিগতভাবে সমর্থন করেন কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা আমরা মানি যে ওই ব্যাংকগুলোর অবস্থা যেহেতু অবসায়ন হয় নাই বা মার্জার করে দেওয়া হয় নাই, একটা লাইবিলিটিস গভর্নমেন্টের ঘাড়ে রয়েছে, আবার তাদেরকে বাঁচানোর জন্য তো সাধারণ করদাতার টাকা এখানে ঢুকছে, সাধারণ করদাতারা আবার এটাতে ডিপ্রাইভ হচ্ছেন বলে তারা অভিযোগ করেন। আপনি কিভাবে দেখেন? অভিযোগটা সঠিক। কারণটা হচ্ছে যে দেখুন, ব্যাংকিং সিস্টেম বেইল আউট, পার্টিকুলার ব্যাংক বেইল আউট করার জন্য পাবলিক ফাইন্যান্স ব্যবহার করাটা, বিশেষ করে যেই ফর্মেটে আমরা করছি, যে সরাসরি বাজেটারি অ্যালোকেশন করে টাকাটা দেওয়া হচ্ছে এবং সেটা কবে কোথায় ফেরত আসবে না আসবে তার কোনো নিশ্চয়তা নেই, সেটা কিন্তু আসলে মোটেই কাম্য নয়। আবার উল্টো দিক থেকে আমি আপনাকে আরেকটা জিনিস বলি, দেখুন বাংলাদেশ ব্যাংক কিন্তু গত 2 বছরে প্রায় আমার জানা মতে প্রায় 60 থেকে 70 হাজার কোটি টাকা কিংবা 80 হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি হিসেবে দিয়েছে। এই পরিমাণটা কিন্তু টোটাল যে বাংলাদেশের টোটাল ব্যাংকিং সিস্টেমে যে টোটাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, তার প্রায় 30%। সো আমার প্রশ্নটা তাহলে হচ্ছে যে আমরা কিন্তু আসলে যদি এই লিকুইডিটি সাপোর্ট না দিয়ে এটাকে যদি আমরা ইকুইটি হিসেবে কনভার্ট করে দিতাম, তাহলেও কিন্তু এই ব্যাংকগুলোতে কিছুটা আপনার ক্যাপাসিটি ফেরত আসতো। হ্যাঁ, এফেক্টিভলি সেটা সরকারিকরণ হতো, কিন্তু সেটাও তো আসলে যদি টাকাটা দিয়ে বসে থাকাটা, যেটা যে কবে ফেরত আসবে না আসবে কোনো কিছুই জানি না আমরা, তার থেকে হয়তো বা বেটার। জি, এবার ব্যাংকের সাথে রিলেটেড, ব্যাংকের এই খারাপ প্রভাবটা স্টক মার্কেটে পড়ছে, আপনি খুব ভালোভাবে এর সাথে ওয়াকিবহাল রয়েছেন। স্টক মার্কেটে কিছু কর ছাড়ের ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু স্টক মার্কেটকে আমরা যেভাবে বলছি যে ব্যাংকিং খাতের মতো করে আরেকটা বিনিয়োগের জায়গা তৈরি করা, সেই জায়গায় কতটুকু কি দেখতে পারলেন? মাত্র তো নতুন এসিসি কমিশনার এবং চেয়ারম্যান বসলেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট বোধহয় 1 মাসও হয়নি এখনো। আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু আশা করি। কারণটা হচ্ছে তারা সবাই আসলে অত্যন্ত
কেপেবল এবং কম্পিটেন্ট, এবং ফলে যেটা হচ্ছে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। কারণ আমরা জানি যে, এবং যদি দেখেন তারা কিন্তু এক সেন্সে বলতে গেলে ভুক্তভোগী। মানে ব্যাপারটা হচ্ছে যে তারা যেহেতু টেবিলের এই পারে কাজ করেছেন অনেকদিন, তো তাদের পক্ষে কিন্তু আসলে ধারণা করা খুবই সম্ভব যে এখানে এসিসিতে বিএসসিসিতে গিয়ে কোনখানে ইস্যুয়ারদের এবং ইনভেস্টরদের কোথায় সমস্যাটা হয়। তো আমরা আশা করব যে তারা এই ব্যাপারে খুব জোরালো পদক্ষেপ নিতে পারবেন। কারণ দেখুন, দিনের শেষে মানি মার্কেটের সাথে লিঙ্ক বলি ঠিকই, কিন্তু ক্যাপিটাল মার্কেটে তো আমাদের নিজস্ব অনেকগুলো লিমিটেশনস আছে, যেই লিমিটেশনের একটা বড় অংশ আসলে আমরা নিজেরাই ক্রিয়েট করে রেখেছি। স্টার্টিং ফ্রম আমরা যেভাবে মানে আপনার অ্যাপ্রুভাল প্রসেস, যেটা যদি ধরেন আমি যদি আজকে একটা বন্ড ইস্যু করতে চাই কিংবা আইপিও করতে চাই, সেই প্রসেসটা যেটা আমি মনে করি এখানে বড় ধরনের রদবদলের প্রয়োজন আছে। আমরা যে যদি দেখি যে মার্কেটে কিভাবে এসিসি কিভাবে ইন্টারভিন করবেন, যেমন একটা এক্সাম্পল দেই যে ফ্লোর প্রাইস, হ্যাঁ, এটা কিন্তু আসলে বিভিন্ন দেশের যে এবং ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের যে নর্মস, তাতে কিন্তু এটা একটা বড় ধরনের ডেঞ্জার সিগন্যাল ছিল। এখন এই জাতীয় ইন্টারভেনশন আসলে হয়তো বা সঠিক না। সো এগুলো থেকেও যেমন ফেরত আসতে হবে আমাদেরকে। আমরা আপনার সাথে আরো আলোচনা করতে চাই। একটা ছোট্ট বিরতির সময় হলো, নিশ্চয়ই আমরা বাজেট নিয়ে আপনার সাথে আরো আলোচনা করবো, তবে তারা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শকের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সারাত হাবিব সেতু। বাজেটে বিরতির আগে আমরা প্রস্তাবিত বাজেট ও ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও যুক্ত হতে চাই ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আপনার কাছে বিরতি যাওয়ার আগে পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম, এবার একটু ব্যবসার সাথে সম্পর্কিত জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলছি। সরকার $3 বিলিয়ন মতো করে একটা বরাদ্দ বিশেষ ক্রাইসিসের জন্য ধরে রেখেছে। আমরা একটা ভালো দিক দেখছি যে ইরান মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার একটু স্থিতি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ডলারের ক্রুডের দাম প্রায় $80 কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে জ্বালানি খাত নিয়ে আগামী 1 বছরে আপনাদের সহযোগিতা কি আপনারা চাচ্ছেন এবং সরকারের পরিকল্পনাকে কিভাবে দেখছেন? একটা ভালো জিনিস হচ্ছে যে যুদ্ধর একটা স্থিতাবস্থা সম্ভাবনা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ব্রেন্ট ক্রুডের দাম কমে আসছে, ক্রুড অয়েলের দাম কমে আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে আমরা যতখানি প্রোডাক্ট ইউজ করি, ডিজেল, অকটেন কিংবা যেগুলো ডিজেল মোস্টলি ইম্পোর্ট করতে হয়, তার কিন্তু একটা বড় অংশ আসে আসলে সিঙ্গাপুর কিংবা এই জাতীয় এই জোনের অন্যান্য রিফাইনারি গুলো থেকে। সেখানে কিন্তু এখনো কিন্তু আমরা জানি যে একটা বড় ধরনের ক্রুডের সংকট আছে। সো যতক্ষণ না আসলে ফুল ভলিউমে হরমুজ প্রণালী দিয়ে আসলে ক্রুড আসা শুরু করবে, ততক্ষণ কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হবে না। একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, আপনার ক্র্যাক স্প্রেড বলা হয় যে ক্রুড অয়েল এবং প্রোডাক্টের মাঝখানে যে ডিফারেন্সটা প্রাইসে, সেটা ইউজুয়ালি থাকে $10 থেকে $12। সেটা কিন্তু গত কয়েক মাস ধরে এটা প্রায় $40 কাছাকাছি ঘুরছে। মানে আপনার যদি $120 ক্রুড কিনতে হয়, তাহলে আপনাকে $160 ডিজেল কিনতে হবে। সো যেটা আগে ইউজুয়ালি থাকে আপনার $120 ক্রুড হলে $10 মতো, মানে $130 মতো প্রোডাক্টের দাম হওয়ার কথা ব্যারেলে। সো এই জিনিসটা যখন সাপ্লাই আবার নর্মালাইজ হবে তখন এটা কমে আসবে। আবার উল্টো দিকে যদি আপনার ক্রুডের দাম কমে যায়, তেলের দামও কমে আসবে। সো একদিক থেকে চিন্তা করলে আমরা যেই বড় একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে তেলের দাম যদি এরকম লেভেলে থাকে তাহলে আমাদের ইকোনমিতে তার অভিঘাত কতখানি হবে, সেটা হয়তো বা একটা ম্যানেজেবল লেভেলে চলে আসবে যদি যুদ্ধ থেমে যায়। এবং বাট এখানে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন দেখুন আমরা যে তেলের যে প্রাইসিং মেকানিজম আমাদের, সেখানে কিন্তু বড় ধরনের কিছু সমস্যা আছে। মানে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। বিপিসি এই বছর না, গত বছর আপনার এইচএফও কিনতেন অ্যাবাউট $500 ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু এটা বিক্রি করতেন তারা $750-800 লেভেলে বিপিডিবির কাছে। ফলে যেটা হচ্ছে, এবং এটা এই প্রাইসিংটা বাড়ানো হয় গত এপ্রিল মাসে, এবং এটার এগেনস্টে কিন্তু বিপিডিবি জানুয়ারি মাসে আমি যত জানি কমপ্লেনও করেছিল বিইআরসি তে। এটার ফলে যেটা হচ্ছে যে যেহেতু আপনি ক্রুডের এইচএফওর দাম এত অস্বাভাবিক রকমের বাড়িয়ে দিয়েছেন,
যে বিপিডিবির পক্ষে আসলে এইচএফও দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব হচ্ছে না। কারণ এটার ফলে যেটা হচ্ছে যে বিপিডিবি 5,000 মেগাওয়াট আনইউটিলাইজ ক্যাপাসিটি নিয়ে বসে আছে, যেখানে একটা বিদ্যুতের সরবরাহ সংকট তৈরি হয়ে আছে। তো এই যে, এবং এটার মূল সূত্র কিন্তু ওই যে বিপিসির একটা $250-300 একটা অ্যাডিশনাল প্রাইসিং, এটা করে যে বিপিসির খুব একটা লাভ হচ্ছে তাও না। কারণ এই অস্বাভাবিক প্রাইসিং এর কারণে আসলে যেহেতু এইচএফওর আমদানি কমে গেছে, বিপিসি কিন্তু খুব যে টাকার অঙ্কে লাভ করতে পারছে তাও কিন্তু না। এবং আমরা বিবিসির লাভ আসলে খুব একটা করতে দেখিও না, নিকট অতীতে খুব যে বেশি লাভ করেছে তারা আমরা সেরকম অবস্থায় দেখতে পারিও না। জ্বালানি বিষয় নিয়ে কথা বললাম, এবার একটু বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে, যেহেতু আপনি ব্যবসায়ী মানুষ, আপনাদের ক্রাইসিসের অবস্থা কি এখন কি আমরা মাস তিনেক আগে যে ধরনের ক্রাইসিস ফেস করেছি কলকারখানায়, এখনকার ক্রাইসিস কি একই রকম কিনা, নাকি ক্রাইসিস কিছুটা কমে এসেছে বলে মনে করেন? ক্রাইসিস কিছুটা কমে এসছে, কিন্তু যেইটা অন এন্ড অফ থেকে যাচ্ছে সেটা হচ্ছে গ্যাসের ক্রাইসিস। আচ্ছা। এবং আপনি যদি দেখেন দুটো কিন্তু লিঙ্কড। মানে ব্যাপারটা এরকম, আমি একটু আগে যেটা বললাম যে এইচএফও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার ফলে বিপিডিবি কে তার যে গ্যাস প্লান্টগুলো, গ্যাস প্ল্যান্টগুলোর উপরে সব নির্ভর করতে হচ্ছে। এবং গ্যাস প্ল্যান্টগুলোর উপরে নির্ভর করার ফলে যেটা হচ্ছে, আমরা এলএনজি দিয়ে যেই এলএনজিটা ইম্পোর্ট করছি, সেটা ওই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সিস্টেমে না দিয়ে দিয়ে দিতে হচ্ছে ইলেকট্রিসিটির গ্রিডে। ফলে যেটা হচ্ছে যে আমাদের একদিকে যেমন তেলের বিদ্যুৎ কেন্দ্র না চালানোর ফলে গ্যাসের কস্ট বাড়ছে, আবার একই সাথে একটা বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসে। জি, আমি আমার কাছে খুব কম সময় রয়েছে, 1 মিনিটেরও কম সময় রয়েছে। ছোট্ট করে জানতে চাইবো যে এলডিসি উত্তরণের ব্যাপারে বাংলাদেশ কিছুটা 3 বছর সময় পাবে বলে এখন ধারণা করা হচ্ছে। মার্কিন রেসিপ্রোকাল ট্যারিফ রয়েছে, আমাদের রপ্তানি কমছে দুখানেই, ইউরোপেও আমেরিকাতেও। সরকারের এই বিষয়ে করণীয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনটা বলে মনে করেন? অনেকগুলো প্রশ্ন। এলডিসির জন্য যেটা হবে যে এটা এখনো প্রসেসে আছে, আমরা আসলে 3 বছর পাবো না কতদিন পাবো এটা আমরা ইউএনজি এর ডিসিশনের উপরে ডিপেন্ড করবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা করতে গেলে একটা বড় ধরনের ইন্টারনাল রিস্ট্রাকচারিং যদি বলি, আমাদের রেগুলেশন থেকে শুরু করে অনেক কিছু, এবং পাবলিক ফাইন্যান্স এবং কাস্টমস পলিসি অনেক কিছুই আসলে চেঞ্জ করতে হবে। সো এই কাজগুলো আসলে এখন যেহেতু একটু সময় পাওয়া গেছে, আমার মনে হয় এটা দ্রুত আমাদের কাজটা শুরু করা উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদের সাথে। কথা বলছিলাম বাজেট এবং এই মুহূর্তের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে। এখন সময় হলো বিরতি নেবার। দুপুর 2:30টার সময় আবারও ফিরে আসবে 21 বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।